নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হলো একটি নতুন সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা শুনব এক জোড়া রহস্য, রোমাঞ্চ ও ভয়ের গল্প। শুরু হচ্ছে থ্রিলার ডেন প্রেজেন্টস এক জোড়া গপ্প। বন্ধুত্বের মায়া কাজল চোখে বড় হয় একটি ছেলে। তার ছোটবেলাটা তার পিছু পিছু চলতে থাকে ছায়ার মতো। স্মৃতিতে থাকা চরিত্রগুলো জ্যোৎস্নায় ধোয়া ছবি হয়ে ফিরে ফিরে আসে। মায়া কাজল বুনে চলে ঘোর লাগা স্বপ্ন। এই কাহিনীর প্রধান চরিত্র কথক নিজেই। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে বর্ণালী, উর্মি, প্রিয়াঙ্কা, ঋষিতা ও খুশি। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে জ্যোৎস্নায় ঘোড়ার ছবি। আমাদের বাড়ির সামনে পুকুর। পুকুরের পাড় ধরে কিছুটা গেলে আমলিচুর বাগান। ওদিকটায় দত্তদের বাড়ি এবং আরও কিছুটা এগিয়ে গেলে ছাড়া বাড়ি। পাশে খাল, বড় বড় সব গাব গাছ। গাব গাছের পাতা লম্বা কালো রঙের হয়, গাছের গুঁড়ির রঙও কালো। ডালপালার মধ্যে গভীর অন্ধকার। ছেলেবেলায় রাতে কোনো গাব গাছের নিচে গিয়ে দাঁড়াতে পারতাম না, গা একেবারে ভয়ে শিরশির করত। গাঁয়ের বাড়ি যেমন হয়ে থাকে, ছাড়া ছাড়া, বাড়িঘর কম। সবার বাড়িঘরের সঙ্গেই বাগান, পুকুর, বাগিচা এসব থাকে। গাঁয়ের অধিকাংশ মানুষই সচ্ছল। পুকুর বাগান নিয়ে এক একটা বাড়ি একা দাঁড়িয়ে থাকে। খেলার মাঠ থেকে ফিরে যে যার বাড়িতে দৌড়ে ঢুকে যেতাম, কারণ সন্ধ্যার পর অপদেবতারা এখানে সেখানে থাকবেই। রাত হলে তাদের খুব মজা। আর যেমন সব এলাকারই একটা শ্মশান থাকে, আমাদের এলাকার শ্মশানও নদীর পাড়ে, ক্রোশখানেক দূরে ছাগলবামনি নদীর ধারে। খুবই নির্জন জায়গা। মাঠ পার হয়ে আলিপুর আর বাজার পার হয়ে শ্মশানে যেতে হয়, তবে সেটা শরতে, শীতে এবং গ্রীষ্মে। বর্ষাকাল এলে নদীর পাড় জলে ডুবে যায়। বর্ষায় কেউ মারা গেলে যে যার পুকুরের পাড়ে অথবা বাগানে মৃতের দাহ করে। ফলে যা হয়, যে কোনো বাগান বা পুকুরের পাড় রাতে আমাদের ভীতির সঞ্চার করত। রাতের বেলা একা বের হতে কিছুতেই সাহস পেতাম না। অন্ধকার না থাকলে, নির্জন বাগ বাগিচা না থাকলে ভূতেরা ঠিক আস্তানা খুঁজে পায় না। দিনের বেলায় কেউ কখনো ভূত দেখেছে শুনিনি। ভূত দেখতে হলে রাতে দেখতে হয়। সাদা জ্যোৎস্নাতেও ভূত দেখা যায়। সাদা জ্যোৎস্নায় ভূতেরা আমাদের খেলার মাঠে ফুটবলও খেলে শুনেছি। এইসব কথা অবশ্য ছেলেবেলার সেই সব অলৌকিক দেবদেবী এবং ভূত প্রেতের বিশ্বাস কত গভীর ছিল তাই বোঝাতেই বলা। কলকাতায় ভূত থাকে না, অনেক শহর থেকেই তারা আস্তানা গুটিয়ে পালিয়েছে। আমি এখন কলকাতার মানুষ বলে প্রায় ভূতের উপদ্রবের কথা ভুলেই গেছি। তবে আমি যে ভূত দেখি না তা নয়, ঘোরে পড়ে দেখি বটে। এটা একটা অসুখও হতে পারে। সে যাই হোক, সেদিন মঞ্জু আবার আমার জানলায় হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেল।
সেই যে বললাম, গাব গাছের অন্ধকার, বড় ভয় লাগে রাতে। মঞ্জু এসেই বলেছিল, কি ছেলে মানুষই করেছি তোকে নিয়ে, এখন ভাবলে নিজেরই হাসি পায়। মঞ্জু আমার সমবয়সী, ওর বাবা কবিরাজ। ওদের একটা লাল রঙের ঘোড়া ছিল। মঞ্জুর বাবা হেমন্তে শীতে ঘোড়ায় চড়ে রুগীর বাড়ি যেতেন। ডাক সাইডে কবিরাজ। লাল ইটের দালান, সামনে সবুজ ঘাসের লন, পরে একলপ্তে বিঘে 10 জমি নিয়ে নানা বয়সের গাছগাছালি। কবিরাজিতে এসব গাছগাছরা বড় দরকার। চন্দন গোটার গাছগুলো ছিল বড় লম্বা। আমি আর মঞ্জু দুপুরে পালিয়ে কত চন্দন গোটা সংগ্রহ করেছি। ঠিক যেন কমলা রঙের এক একটা ছোট বৃত্তাকার পলা, আংটির পাথরের মতো। চন্দন গোটার বন পার হলেই গাব গাছের জঙ্গল। নদী নালার দেশে গাব গাছের বড়ই দরকার। গাবের কষ না খাওয়ালে বর্ষায় নৌকো ভাসানো যায় না। কবিরাজি ওষুধে গাবের গাছপালা লাগে কিনা জানি না, তবে ওইসব গাছগুলো মঞ্জুর বাবা অমর কবিরাজ বড় যত্নের সঙ্গে সংরক্ষণ করতেন। তার নিচে লাল রঙের ঘোড়াটা যখন যেত, তখন মঞ্জু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মঞ্জু সবসময় কেন জানি না সাদা ফ্রক পরতে ভালোবাসত। ওকে দেখলে আমি কিছুতেই স্থির থাকতে পারতাম না। সেই মঞ্জুর মা এক সকালে কেন যেন জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখনো তার কারণটা আমি ঠিক জানি না। বর্ষাকাল বলে মঞ্জুর মাকে দাহ করা হয়েছিল ছায়াবাড়ির পাশে খালের ধারে। গায়ে জমি জমা বাগবাগিচা অমর কবিরাজেরই বেশি। মঞ্জুর দাদুও ছিলেন বড় কবিরাজ। ওদের বংশটাই কবিরাজের বংশ। শৌখিন মানুষ গায়ে এমনিতেই কম দেখা যায়। মঞ্জুদের বাড়ি গেলে আমরা বুঝতে পারতাম শৌখিনতা কাকে বলে। সাদা টাইলসের মেঝে, বাতিদান, মোমবাতি, সেসব সেখানে জ্বালানো হতো। রাতে কাঁচের জারে মোমবাতি জ্বালালে কেমন এক মায়াবী আলোর জগৎ তৈরি হয়। মঞ্জুদের বাড়ি না গেলে আমরা বুঝতেই পারতাম না মানুষ এত শৌখিনতায় বড় হতে পারে। বসার ঘরটা ছিল একেবারে হল ঘরের মতো। মঞ্জুর বাবা ইউনিয়নের প্রেসিডেন্ট, হাই স্কুলের সেক্রেটারি, লাইব্রেরির প্রতিষ্ঠাতা। এসব দেখলে বিশ্বাস করা যায় না এমন সুন্দর বাড়িতে কেউ কখনো আত্মহত্যা করতে পারে। এখন জানি আত্মহত্যার পরে মৃতের ময়না তদন্ত হয়, তখন এসব জানতাম না। সে সময় নিশ্চয়ই এমন সব আইনের কড়াকড়িও ছিল না। অথবা এও হতে পারে প্রভাবশালী মানুষের বউ আত্মহত্যা করলে ময়না তদন্তের রেয়াজই নেই। আত্মহত্যা নাকি খুন, এটা তখনও ঠিক হয়নি। লাশটা তোলার পরে গলায় কলসি বাঁধা দেখা গেছে, এই পর্যন্তই। গাঁয়ের সব মানুষজনকে দেখেছি মঞ্জুর বাবাকেই প্রবোধ দিতে। কেন মরলো এটা বড় কথা নয়, মরে যে ঠিক করেনি, এত বড় একটা বংশের মুখে চুনকালি মাখিয়েছে, এমনই ছিল তাদের অভিযোগ। যাই হোক, মঞ্জুর মা কিরকম রূপবতী ছিল লিখে তার প্রকাশ করা আমার পক্ষে ঠিক সম্ভব নয়। মঞ্জু খুবই ভেঙে পড়েছিল, ওর জন্য আমার খুবই কষ্ট হতো। আমাদের পুকুর পাড় হয়ে আমবাগানের ভেতর দিয়ে গেলে মঞ্জুদের বাড়ি। আমার বাবা কাকাদের সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল ওদের। আমার মা কাকিমারা সারাদিন তাদের বাড়িতেই ছিলেন। দাহ কার্য শেষ না হওয়া পর্যন্ত কেউই নড়েননি। মঞ্জুকে সামলাবার দায় ছিল আমার। আর কি আশ্চর্যভাবে মঞ্জুর মায়ের আত্মহত্যার পর দিনই ঘোড়াটাও জলে ডুবে মরে গেল। ঘোড়াটার 4টে পা বেঁধে কারা যেন ঘোড়াটাকে জলে ফেলে দিয়েছে। ঘোড়াটার খুব কাছে জন ছাড়া পায়ে দড়ি কেউ বাঁধতে পারে আমার কেন কারোরই বিশ্বাস হয়নি। কাছের জন বলতে ঘোড়াটার দেখভাল করে
ইমতাজ আলী ঘোড়াটায় চড়ে মঞ্জুর বাবা। বর্ষাকালে অবশ্য ঘোড়াটা ছাড়া বাড়িতে ঘাস খেত, কারণ বর্ষাকালে ঘোড়ায় চড়ে কোথাও যাওয়া যায় না। সেই সময় ঘোড়াটার আরও কাছে ছিল মঞ্জু নিজে। মঞ্জুর সে বড় অনুগত ছিল। মঞ্জু খুশি মতো ঘোড়ার পিঠে আমাকে নিয়ে ছাড়া বাড়িতে নির্জন দুপুরে ঘুরে বেড়াতো। ওর বাবা তখন বাড়ি থাকতো না। নৌকো করে 1-2 মাসের জন্য দূরে দেশে চলে যেত রুগীপত্তর দেখতে। বছরকার ওষুধ সঙ্গে নিত, আবার পরের বর্ষায় দেখা হবে। বছরকার ওষুধপত্র দিয়ে মঞ্জুর বাবা ফিরতে 2 মাস লেগে যেত। নৌকোয় রান্না হতো, মাঝি মাল্লার সঙ্গে রান্নারও লোক থাকতো। বর্ষার 2-3 মাস বাবা না থাকায় মঞ্জুদের বাড়িতে কোনো কড়া নিয়ম কানুন থাকতো না। যখন তখন মঞ্জু আমাদের বাড়ি চলে আসতো। রঙ্গন গাছের নিচে দাঁড়িয়ে বলতো, এই যাবি? দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব জন্মাবারই কথা। সুখে দুঃখে আমি মঞ্জুর সঙ্গী ছিলাম। ওর মা মরে গেল, ঘোড়াটাও মরে গেল। এক সকালে শোনা গেল ইমতাজ আলীও নেই, সেও খাল পাড়ে মরে পড়ে আছে। 1 মাসের মধ্যে মঞ্জুদের বাড়িটা কেমন খালি হয়ে গেল। আমি ছাড়া মঞ্জুর তখন আর কোনো অবলম্বনই ছিল না। সে সারাটা দিন আমাদের বাড়িতে থাকত, কিছুতেই বাড়ি যেতে চাইতো না। মঞ্জুকে কেউ নিতে এলে মা কাকিমারা বলতো, থাক না। আহা হ্যাঁ, থাক না। হ্যাঁ, এখানে থাকলে তোর মনটা ভালো থাকে। হ্যাঁ, সেই ওর মনটা এখানে থাকলে বড় ভালো থাকে। ঠিকই, থাক এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে থাকতো, আমরা একই ঘরে শুতাম। মঞ্জু শুতো ঠাকুমার সঙ্গে। ঠাকুমার একপাশে মঞ্জু, একপাশে আমি। সেই মঞ্জু যে বড় হয়েও আমাকে ভুলতে পারেনি, এটা এখন টের পাই। মঞ্জু প্রায়ই জানলায় এসে দাঁড়ায়, বলে, কি রে, মনে আছে? কি মনে আছে? ওই যে রাতে তুই আর আমি দরজা খুলে বের হয়ে যেতাম, জ্যোৎস্না রাতে ছাড়া বাড়ির মাঠে শুনতে পেতাম সেই ঘোড়ার খুরের শব্দ। এগুলো এক ধরনের রহস্যময়তা। এই বয়সে তাই মনে হয়, অথবা ঘুরে পড়ে গেলে যা হয় আর কি। আমরা বোধহয় দুজনেই ঘুরে পড়ে বের হয়ে যেতাম। দেখতাম দূরে জ্যোৎস্নায় কে যেন দাঁড়িয়ে আছে। মঞ্জু বলতো, আমার মা আমাকে দেখতে আসে। আমি কিছু দেখতে পেতাম না। তা জ্যোৎস্নায় কেউ দাঁড়িয়ে থাকতেই পারে। মঞ্জু এমন সরলভাবে কথাটা বলতো যে বিশ্বাস না করে পারতাম না। আমারও কেন জানি না মনে হতো সত্যি শাড়ি পরে কেউ যেন গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমরা এইভাবে এক এক রাতে এক এক দৃশ্য দেখতে পেতাম। কখনো মঞ্জুর মাকে, কখনো লাল রঙের ঘোড়াটাকে, কখনো ইমতাজ আলীকে, আবার কখনো 3 জনকেই একসঙ্গে। ইমতাজ আলী মঞ্জুর মাকে নিয়ে ঘোড়াটায় চড়ে আমাদের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যেত। এখন অবশ্য আমার বয়স হয়েছে, দেশভাগের পর মঞ্জুকে আর কখনো দেখিনি। তবু নাকি আমার কি যেন হয় মাঝে মাঝে। একদিন তো আমার স্ত্রী কেঁদেই ফেলেছিল। তোমার কি হয় গো? কার সঙ্গে এমন করে একা একা কথা বলো? হ্যাঁ, কার সঙ্গে? কার সঙ্গে সেটা বলি কি করে? মঞ্জু আমার জানলায় সাদা জ্যোৎস্নায় এসে মাঝে মাঝে দাঁড়িয়ে যাবেই। স্ত্রীর এখন সব গা সওয়া হয়ে গেছে। আমার নাকি একটা রোগ আছে, একা একা আমার নাকি কথা বলার অভ্যেস। কার সঙ্গে বলি সে কিছুই জানতে পারে না। আসলে নিভৃতে থাকলেই
মঞ্জু আর আমি সেই জ্যোৎস্নার মাঠে চলে যাই, যেখানে আমরা এক রূপকথার জগৎ রেখে চলে এসেছি। সেখানে মঞ্জুর মা, লাল রঙের ঘোড়া, ইমতাজ আলী সেই রূপকথার মানুষ হয়ে গেছে। মঞ্জু মাঝে মাঝে বলে, আমরা কি ছেলে মানুষ ছিলাম না রে? এসব কারণে মঞ্জু কোথায় আছে সেটা জানার আমার কোনো আগ্রহই জন্মাতো না। একবার শুনেছিলাম মঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা নাকি তাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তবে মঞ্জু যেখানেই থাক, মাঝে মাঝে আমার জানলায় সে আসবেই। কখনো কখনো কোনো রাতে দরজায় ঠক ঠক শব্দ শুনতে পাই। আমি দরজা খুলে বাইরে চলে আসি। বাড়ির সামনে বিশাল মাঠ, ঘাসের উপর সাদা জ্যোৎস্না। আমি দাঁড়িয়ে থাকি, মঞ্জুও দাঁড়িয়ে থাকে। মঞ্জুর ওই এক কথা, দেখতে পাচ্ছিস আমার মা, আমাদের লাল রঙের ঘোড়া। ইমতাজ আলী ঘোড়াটার জন্যে ঘাস কাটছে। ঘর কেটে গেলে ফিরে আসি, স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকে। সে জানে আমি ফিরবই। আসলে মানুষ রহস্যময় পৃথিবীতে সবসময় বেঁচে থাকতে চায়। আমিও তাই আছি। জানি না এই সত্যি ঘুরে পড়ে দেখি নাকি তারা আমার সঙ্গে মাঝে মাঝে দূরাতীত গ্রহ থেকে দেখা করার জন্য নেমে আসে। ঠিক বেঠিক কিছুই বুঝি না। শেষ হলো আজকের প্রথম গল্প, লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা ফ্যান্টাসি হরর জ্যোৎস্নায় ঘোড়ার ছবি। বাড়িতে এসেছে নতুন ভাড়াটে, বাবা, মা ও খুকু, তিনজনের পরিবার। ছোট্ট মেয়ে খুকু খেলতে খেলতে চলে যায় ছাদের কিনারে। কি হবে তারপর? আমাদের আজকের নিবেদন লেখক মঞ্জিল সেনের কলমে ভাড়া বাড়ি। এই কাহিনীর প্রধান চরিত্র কথক নিজেই। গল্প পাঠে কুন্তল, অন্যান্য চরিত্রে বর্ণালী, উর্মি ও কৌশিক। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প। অনেকদিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম। মনিকার কোনো বাড়ি পছন্দ হয় না। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার, বাগান, এমনকি চাকরদের পর্যন্ত অন্য আলাদা থাকার ব্যবস্থা। এত কিছুর পর এখানকার ঘিঞ্জি এলাকায় খুদে খুদে ঘরে ওর মন ওঠার কথা নয়। আমি যখন অফিসে থাকি তখনও বাড়ি দেখে বেড়ায়। খবরের কাগজের বিজ্ঞাপন ছাড়াও জনা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যেই জুটেছে। এসব বিষয়ে ওর অদম্য উৎসাহ। সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গেই মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো। ওর দুটো চোখ উজ্জ্বল, উত্তেজনায় ফর্সা মুখ কেমন লালচে দেখাচ্ছে। আমাকে বলল, এই জানো, আজ একটা দারুণ বাড়ি দেখেছি, ভাড়াও ভীষণ কম। বাড়িটা পার্ক সার্কাসে, একটু নিরিবিলিও আছে। একতলায় 2টো বেডরুম আর একটা ড্রয়িং রুম, রান্নাঘর আর ভাড়ার ঘরটা বেশ বড় বড়, আর দোতলায় 3টে বেডরুম, একটা বাথরুম, চওড়া একটা বারান্দা আছে। ভাড়া মোটে 250 টাকা। মনিকা বিজয়নীর মতো তার কথা শেষ করল। আমি খানিকটা অবিশ্বাসের হাসি হেসেই বললাম,
তুমি নিশ্চয়ই কোনো জোচ্চোরের পাল্লায় পড়েছ। একটা দোতলা পুরো বাড়ি 250 টাকা ভাড়া, এ হতে পারে? তুমি তো অমন কথা বলবেই, একটুও তো আর গতর নাড়াবে না, বাড়িতে বসে বসে শুধু বাক্কি ছাড়বে। আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম, আহা, আমার কথাটা শোনো আগে। আজকাল কত রকম মানুষ ঠকানো ফিকির বেরিয়েছে তা তো জানো না। হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছি সে একজন ভণ্ড, জাল বাড়িওয়ালা সেজে আমাদের ঠকিয়েছে। তখন কি হবে বলো তো? দেখো, আমাকে না অত কাঁচা মেয়ে পাওনি, বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিলও আমি দেখে এসেছি। না, এরপর আমার আর কোনো কথাই থাকতে পারে না। বাড়িটা যখন এত ভালো, ভাড়াও নামমাত্র, তবে খালি পড়ে আছে কেন এ প্রশ্ন করার সাহস আমার আর হলো না। পরের দিন ছিল রবিবার। মনিকা আমায় নিয়ে বেরোলো, বাড়িটা দেখাবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে। বাড়িটা দেখে আমি সত্যিই কিন্তু একেবারে একেবারে হাঁ হয়ে গেলাম। পুরনো বাড়ি সন্দেহ নেই, জায়গাটাও নির্জন, কিন্তু একটু রংচং করে দিলে আজকালের বাজারে বেশ মোটা টাকায় ভাড়া সহজেই পাওয়া যায়। বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে, তার সঙ্গে দেখা করতে সেখানেই গেলাম। সেখানে গিয়ে একটা ভুল ভাঙল। বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্রমহিলার। মনিকা যার সঙ্গে কথা বলেছিলেন তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো। আজ ভদ্রমহিলার সঙ্গেই কথাবার্তা হলো। আমরা বাড়িটা নেব শুনে তিনি বেজায় খুশি। বললেন বাড়িটা তিনি চুনকাম করিয়ে দেবেন, ভাড়া মাসে ওই 250 টাকা আর 1 মাসের ভাড়া আগাম। একখানা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসে বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম। আমরা অর্থাৎ আমি আর মনিকা ছাড়াও আমাদের 5 বছরের ছোট্ট মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম। সেটা ছিল একটা ছুটির দিন। আমি সন্ধ্যাবেলার দিকে একখানা মোটা বই নিয়ে আয়েশ করে বসেছি। মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে। আমি একখানা সিগারেট বের করে সেটা মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতড়াচ্ছি। এমন সময় নজরে পড়ল সামনে টেবিলের ওপর দেশলাইটা রয়েছে। আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না। মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাইটা তুলে নিলাম। খানিক বাদেই মনিকা ফিরে এলো। ওর মুখে ভীষণ উত্তেজনার ছাপ। আমার মুখোমুখি একটা চেয়ারে বসে ও বলল, বাড়িটা এত সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুলে তাকালাম। এটা একটা ভুতুড়ে বাড়ি। আগে যারা ভাড়া নিয়েছিল কেউই 1 মাস তো দূরের কথা, 15 দিন পর্যন্ত টিকতে পারেনি। অনেক দিন খালি পড়েছিল, তাই ভাড়া এত সস্তা। দেখলে না, আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ আর ধরছিল না। আমি খানিকটা অবিশ্বাস ভরে ঠোঁট বাঁকালাম। মনিকা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে চলল, ওই মোড়ের মাথায় যে হলদে বাড়িটা দেখছো, সেই বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজই আলাপ হলো। ওরা এখানকার অনেক দিনেরই বাসিন্দা। ওনার মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চৌধুরী নামে এক ভদ্রলোকের। ভদ্রলোক তার স্ত্রী আর আমাদের খুকুর মতো 5 বছরের একটি মেয়েকে নিয়ে তাদের সংসার ছিল। মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল, আর অত ছোট হলে কি হবে, খুব নাকি পাকা ছিল। একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে ও নাকি সরাসরি 1 তলায় পড়ে যায়। সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটা মারা যায়। এই ঘটনায় ওনারা স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েন, আর কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে দিয়ে কাউকে না জানিয়ে কোথায় যে চলে গিয়েছেন সেটা কেউ জানে না। বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িওয়ালির স্বামী,
তাদেরও ছেলেপুলে ছিল না, কিন্তু কিছুদিন যাওয়ার পরই নাকি বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে ওনারা ঘাবড়ে গেলেন। ওনাদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্র শূন্যে ভেসে উধাও হয়ে যেত, যেন অদৃশ্য কেউ সেগুলি হাতে করে নিয়ে চলে যাচ্ছে। তারপর ওরা বাড়ি ছেড়ে চলে গেলেন, আর তারপর থেকেই ভাড়া দেওয়ার চেষ্টা করে আসছেন, কিন্তু কেউই এখানে বেশি দিন টিকতে পারে না। তার মানে তুমি বলছো 5 বছরের মেয়ে ভূত? মনিকা কিন্তু আমার বিদ্রূপ গায়ে মাখল না। ও যেন গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। হঠাৎ করে ও বলে উঠল, জানো, মেয়েটার জন্য না আমার খুব দুঃখ হচ্ছে। ও বোধহয় এখনো এই বাড়িতে ওর মা বাবাকেই খুঁজে বেড়াচ্ছে। ভূত প্রেত সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল কিংবা বিশ্বাস কোনোটাই ছিল না। খানিকটা পরিহাস তরল কণ্ঠে আমি বললাম, মেয়েটি সম্বন্ধে যা শুনেছি তাতে মনে হয় ভালোই মেয়ে ছিল। তবে তবে সে আগে যারা ভাড়াটে এসেছিল তাদের উপর দৌরাত্ম্য করতো কেন? হয়তো তাদের তার পছন্দ হয়নি। আমরা যদি ওকে শান্তি দিতে পারি তাহলে বোধহয় ও আর কিচ্ছু করবে না। আমার তো খুকুর জন্যই একটু ভাবনা। ওরই তো সমবয়সী ছিল। ছোটরা এমন অনেক কিছুই অনুভব করে। আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না, কিন্তু হঠাৎ দেশলাইয়ের কথাটা আমার মনে পড়ল। এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের ওপর ছিল না। আমার মনের ভেতরটা কেমন যেন খুঁতখুত করতে লাগলো। পরের দিন রাত্রে আরো একটা ঘটনা ঘটল। মনিকা প্রায় হুড়মুড় করে ঘরে ঢুকে বলল, এই জানো, এইমাত্র একটা কাণ্ড হলো। আমি রান্না করছিলাম, উনুন থেকে কড়াইটা নামাবো বলে আমি সাঁড়াশি খুঁজছি, হঠাৎ পেছন থেকে কে যেন একটা বাড়িয়ে দিল। আমি ভাবলাম বোধহয় রাম। পরে পেছন ফিরে দেখি কেউ নেই। আমার কেমন একটু সন্দেহ হলো। তারপর রামকে ডাকলাম, গিয়ে দেখি ও ভাড়ার ঘরে রুটি বেলছিল। আমার প্রশ্ন শুনে তো অবাক, রান্নাঘরে নাকি ও আসেইনি। খোকো দুষ্টুমি করে সাঁড়াশি নিয়ে পালিয়ে যায়নি তো? আরে না, ও তো হাতের লেখা লিখছে। তাছাড়া আমি যে মনে মনে সাঁড়াশি খুঁজছিলাম সেটা ও জানবে কেমন করে? কথাটা সত্যিই ভাবার মতো। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। মনিকা আবার বলে উঠল, একটা জিনিস বুঝতে পারছি, ও আমাদের কিন্তু কোনো ক্ষতি করতে চায় না, বরং আমাদের সাহায্যই করতে যায়। তোমাকে আমি আগে বলিনি, অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গেছি। একেবারে যেন ঠিক কোন সময় কোনটা লাগবে সেটা যেন কেউ আমার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে। আশ্চর্য। আমি কিন্তু সহজে এ বাড়ি ছাড়ছি না। আমি বেশ বুঝতে পারছি আমরা এ বাড়িতে আসায় ও মোটেও অসুখী হয়নি, বরং ওর আত্মা তৃপ্তি হয়েছে বলেই আমার ধারণা। জানো, ও বোধহয় আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। কত সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে। খুকু মনে করে আমি ফিরেও তাকিয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আরো কয়েকটা দিন কেটে গিয়েছে, তেমন উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি এর মধ্যে। সেদিন অফিস যাবার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পার্সটা নিতে গিয়ে দেখি সেটা সেখানে নেই। তাড়াহুড়োয় কোথায় রাখলাম ভেবে পকেট হাতড়াচ্ছি, টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি। এমন সময় যেন মনে হলো পাশেই কুচি মেয়ে খুব করে হাসল। খোকো দুষ্টুমি ভেবে আমি ফিরে চাইলাম, কিন্তু কই, কেউ নেই তো। আবার ঘুরে দাঁড়ালাম, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম।
পার্সটা টেবিলের ওপর হাতের কাছেই রয়েছে। ও কি আমার সঙ্গে খেলা করছিল? বাপ মায়ের আদরের মেয়েরা অনেক সময় যেমন দুষ্টুমি দুষ্টুমি খেলা করে। আরেকদিন সন্ধ্যের পর আমি, মনিকার খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছি। শীত পড়েছে বলে দরজাটা ভেজানোই ছিল। হঠাৎ করে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমার স্পষ্ট মনে হলো যেন ছোট্ট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকলো। তারপরই আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনিকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে, ওর দু চোখে একটা অস্বাভাবিক দীপ্তি। খুকু কিন্তু এক মনে পড়ে চলেছে। ও কিচ্ছু টের পায়নি। অনুভূতি ছাড়া আর কিছু নয়। কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে, আর আমি না, মনিকাও যেন সেটা অনুভব করছে। আস্তে আস্তে ও বাঁদিকে ঘাড় ফেরালো, যেন পাশে কেউ বসেছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকার সুন্দর বড় বড় দু চোখ, সেখানে ভরে উঠল এক অপূর্ব কমনীয় ভাব। ঠোঁটের ফাঁকে এক মিষ্টি মৃদু হাসি। মা, আমার লেখা শেষ হয়ে গেছে। খুকুর কথায় আমাদের দুজনেরই চমক ভাঙল। খানিক বাদেই মনিকাকে উঠতে হলো। ওর রান্নার কাজ পড়ে রয়েছে। আমি স্পষ্ট দেখলাম উঠবার সময় ওর বাঁ দিকে ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলে উঠল, এসো। মাঝে মধ্যে বেশ মজার ব্যাপারও ঘটত। একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলের ওপর দুটো পা তুলে দিয়েছি। হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুরসুরি দিল। আমি চমকে উঠতেই কচি মেয়েটার একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল। আরেকদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে। ফিরতে রাত হবে। আমি ততক্ষণ বাড়িতে একটা বইয়ে ডুবে রয়েছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটা কচি মেয়ের গায়ের মিষ্টি গন্ধ স্পষ্ট নাকে এসে লাগলো। আরেকদিন মনিকা সেদিন দোকানে গিয়েছিল। ফিরে এসে আমার জানালো, এই জানো আজকে কি হয়েছে? আমি দোকান থেকে ½ পাউন্ড বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি। দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, খুকি, এই নাও তোমার টফি। তারপর একটু অবাক হয়ে বলল, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল? কার সাথে কথা বলছেন? কেন, আরে আপনার সঙ্গে যে ছোট মেয়েটি এসেছিল, আপনি দোকানে ঢুকলেন, ও বাইরে দাঁড়িয়ে রইল। কেমন দেখতে বলুন তো? দোকানদার চেহারার ঠিক বর্ণনা দিতে পারলো না, আর অত ভালো করে লক্ষ্যও করেনি। আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন কেমন একটা ভ্যাবা চাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তবে হয়তো অন্য কারোর মেয়ে হবে। ওকে ভীষণ দেখতে ইচ্ছে করে। কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি। সবাই মনিকার এক দিদির বাড়ি যাব। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপর ফিরব। আমি জামাকাপড় পরে রেডি হয়ে একতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে। মনিকাও সাজগোজ সেরে দোতলায় সিঁড়িতে পা দেবে, খুকু ওর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। হঠাৎ করে ওর পাটা হড়কে যায়। মনিকা আর্তনাদ করে ওঠে। আমিও নিচে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছি। বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে, একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমি স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেলল, তারপর সোজা দাঁড় করিয়ে দিল।
মুহূর্তকাল মাত্র, তারপরই হাত দুটো মিলিয়ে গেল। একটা সর্বনাশ হতে হতে থেমে গেল। মনিকা তরতর করে ছুটে এসে জড়িয়ে ধরল খুকুকে। খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি। ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল। এরপরই আমি আর মনিকা আলোচনায় বসলাম। বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এ বাড়িতে থাকবো কি থাকবো না। মনিকা বলল, ওকে ভীষণ দেখতে ইচ্ছে করে। দেখো, আমি যা বুঝেছি, ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে। ও শুধু আমাদের ভালোই চায় না, এটাও চায় যে আমরা এখানে থাকি। তা না হলে খুকুকে অমন করে বাঁচাতো না। আরও একটা জিনিস যেটা আমার মনে হয়, তা হলো আগে যারা ভাড়াটে এসেছিলেন তাদের মধ্যে হয়তো মন মতো পরিবেশ পায়নি, তাই ও বিরক্তি প্রকাশ করত। তারা বাড়ি ছেড়ে চলে যাক এটাই চাইতো। আমরা স্বামী স্ত্রী আর খুকু, ওদের পরিবারও তো তাই ছিল। সবচেয়ে বড় কথা, ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যে খুঁজে পেয়েছে বলেই ও এতটা খুশি। আমি নিজে মা হয়ে অমন একটা কচি মেয়ের সুখ আর আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা এই বাড়িতেই থাকব। তোমার কোনো আপত্তি আমি শুনব না। মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটি কচি মেয়ে মিষ্টি সুরে হাসল। শেষ হলো এক জোড়া গপ্প। আজ শুনলেন লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের জ্যোৎস্নায় ঘোড়ার ছবি ও লেখক মঞ্জিল সেনের ভাড়া বাড়ি। কেমন লাগলো আমাদের নতুন সেগমেন্ট এক জোড়া গপ্প? ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয়শূন্য।